দুদিন পেরিয়ে গেছে, ম্যানশন নিস্তব্ধতা যেন খনি আসা আমার বসার মতন। অদৃশ্য এক ভারে চাপা পড়ে আছে চারপাশ। এই 2 দিনে এলিজাবেথ আর রিচার্ড কেউ একে অপরের সাথে কোনো কথা বলেনি, না বলা জরুরি মনে করেছে। দুজনেই নিজেদের ভেতরে টানা পড়েন মেটাতে ব্যস্ত। তবে পরিবেশের পালাবদল স্পষ্ট। তবে এখন ম্যানশনে একটা পরিবর্তন বেশ লক্ষ্য করা যাচ্ছে। রিচার্ডের করা নির্দেশ এলিজাবেথ যেন বাড়ির কোনো কাজ না করে শুধু সকালে তার জন্য ব্রেকফাস্ট তৈরি করা ছাড়া। এলিজাবেথ তর্ক করে নিঃশব্দে মেনে নিয়েছে। প্রতিদিন সকালে রিচার্ডের জন্য খাবার বানায়, আর বাকিটার সময় রিচার্ড আশপাশ ছুঁয়েও দেখে না। লাঞ্চ কিংবা ডিনারের সময় রিচার্ড বেশিরভাগ সময় বাইরেই কাটায়। তাই এই বিষয়ে এলিজাবেথকে কোনো চাপ দেয়নি রিচার্ড। রিচার্ড একদম রেডি হয়ে নিচে নামতেই কিচেন থেকে আসা বাসনের টুংটাং শব্দ তাকে স্বাগতম জানায়। কিচেন একপাশে দাঁড়িয়ে সবিতা বেগমের সকলের জন্য নাস্তা কিচেনের একপাশে দাঁড়িয়ে সবিতা বেগম সকলের জন্য রান্নায় ব্যস্ত, আর অন্য কোণে নিঃশব্দে কাজ করছে এলিজাবেথ শুধু রিচার্ডের জন্য। রিচার্ড চুপচাপ গিয়ে টেবিলে বসতে লুকাস ও তার পাশে এসে জায়গায় নেয়। বিয়ের পর ন্যাসো আর ইবরাত বেশ বেলা করে ঘুমায়, তাই নাস্তার টেবিলে তাদের উপস্থিতি বিরল। কিন্তু রিচার্ড তার সময়ানুবর্তিতা আর স্বাস্থ্যবিধি নিয়ে বরাবরই কঠোর। আর ভোজন রসিক লুকাস, তার তো আর স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় না। পেটের টানে সে টেবিলে ছুটে আসে বারংবার। এলিজাবেথ একদম অভিজ্ঞ গিন্নির মতন আঁচলে কোমরে গুজে রান্না করতেই ব্যস্ত। এলিজাবেথ একদম অভিজ্ঞ গিন্নিদের মতন আঁচল কোমরে গুজে ব্যস্ত হাতে রান্না করছে। প্রতিটি পদক্ষেপে গিন্নিদের মতো এক অদ্ভুত মগ্নতা। রিচার্ড স্থির চোখে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে দীর্ঘ নিমিষহীন একগুঁয়ে দৃষ্টিতে, অভিব্যক্তি শূন্য, অথচ সেখানে যেন হাজার অব্যক্ত কথা লুকিয়ে আছে। ওদিকে সবিতা বেগমের অবস্থা নাজেহাল। একসাথে এত মানুষের রান্না করতে গিয়ে স্বাস্থ্য খানিকটা কমে গিয়েছে রিচার্ডের টর্চারে। হঠাৎ লুকাসের ফোনে কল আসতে সে তড়িঘড়ি করে লিভিং এরিয়ায় গিয়ে টিভি চালু। এদিকে এলিজাবেথ প্লেটে করে সবকিছু রাখলো টেবিলে, বিষণ্ণতা ঠাসা উজ্জ্বল মুখশ্রী। রিচার্ড ঘাট তুলে এলিজাবেথের দিকে তাকাতে এলিজাবেথ নিঃশব্দে ভয়েল ফুডগুলো রিচার্ডের প্লেটে সার্ভ করে দিতে থাকলো। রিচার্ড সকালে শুধু সিদ্ধ খাবার খায়। গ্লাসে পানি ঢেলে দিচ্ছিল এলিজাবেথ। হঠাৎ হাত থমকে গিয়ে শরীরটা মৃদু কাঁপুনি দিয়ে উঠে টিভি থেকে বেঁচে আসার নিউজ শুনে। টিভিতে যমুনা টেলিভিশনে নিউজ চলছে। ব্রেকিং নিউজ, যমুনা টেলিভিশনে মানবতার মুখোশ খুলে দিলেন তাকবীর দেওয়ান। আদালতের পথে ইতিহাসের এক কলঙ্কপৃষ্ঠ। সাবেক সংসদ সদস্য ও প্রাক্তন মন্ত্রী তাকবীর দেওয়ান, যিনি এতদিন পরিচিত ছিলেন মানবতার ফেরিওয়ালা হিসেবে, আজ তারই নামে মুখরিত আদালত চত্বর। সদ্য পাওয়া তথ্য অনুযায়ী তিনি সজ্ঞানে নিজের যাবতীয় অপকর্ম স্বীকার করে আত্মসমর্পণ করেছেন। স্বীকার করেছেন অবৈধ ব্যবসা, দুর্নীতি এবং একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পন্নতা। তার এই স্বীকারোক্তি ছড়িয়ে পড়তেই গোটা দেশে নেমে এসেছে বিস্ময়ের ছায়া। যারা এক সময় তার জন্য চোখ ভেজাতেন তারা আজ ফাঁসির দাবি নিয়ে অবস্থান নিয়েছেন আদালতের সামনে। বিরোধী দলের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি। ঈদের চাঁদের মতো খুশির ঝলক দেখা যাচ্ছে তাদের প্রতিক্রিয়ায়। তবে চমকে দিয়েছে এক তথ্য, আত্মসমর্পণের পর থেকে তাকবীর দেওয়ান আর কোনো কথা বলেনি। এমনকি নিজের পক্ষে আইনজীবী নিয়োগও আপত্তি জানিয়েছেন তিনি। তার এই আচরণে জন্ম নিয়েছে নতুন প্রশ্ন, এই আত্মসমর্পণ কি সত্যি অনুশোচনার, নাকি আরও কোনো অজানা চাপের ফল? গোপন সূত্রে আরও জানা গেছে যে জেলে থাকার সময় তার উপর 2 দফা হামলা হয়েছে। সন্দেহের তীর ঘুরছে বিরোধী দলের দিকে, যদিও এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। আজ শুনানির লাস্ট ডেট। আদালত চত্বরে জনতার ঢল, মুখে একাধিক দাবি। তাকবীর দেওয়ানের ফাঁসি চাই, কিন্তু প্রশ্ন রয়ে যায়, তাকবীর কি সত্যি নিজের পাপের কাছে আত্মসমর্পণ করেছে, নাকি তার পাপই তাকে ফেলে দিয়েছে গহ্বরে? আজকের রায় কি গড়বে নতুন ইতিহাস? জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনের পর্দায়। নিউজটি কানে পৌঁছানো মাত্র এলিজাবেথের হাতে থাকা গ্লাসটি অবহেলায় ছিটকে পড়ে, চুরমার হয়ে গেল মেঝেতে। মুহূর্তে স্তব্ধতা নেমে এলো ঘরে। রিচার্ড তৎক্ষণাৎ উঠে এসে এলিজাবেথকে কোলে তুলে টেবিলের অপর প্রান্তে বসালো।
এলিজাবেথের শরীর থরথর করে কাঁপছে, চোখে মুখে বিভ্রান্তি প্রতিধ্বনির মতো কানে বাজছে বারবার। তাকবীর দেয়ানের ফাঁসি। চোখের সামনে জলজল করে উঠেছে সেই মুখ, কৃষ্ণ গহ্বর, গভীর দুটি চোখ, নিষ্পাপ মুখশ্রী আর ঠোঁট জুড়ে চির স্নিগ্ধ হাসি। হোক না সে হাসির আড়ে হিংস্রতা, তবে এলিজাবেথ তো দেখেছি শুধু কোমলতা। তার জন্য তো সেই কণ্ঠ কঠোর হয়নি কখনো। হঠাৎ চিৎকার করে উঠল এলিজাবেথ, খামচে তুলো রিচার্ডের শার্টের কলার, কণ্ঠে একরাশ অস্পষ্ট কাঁপুনি। রিচার্ডের না না, মরতে পারে না লোকটা, এত সহজে মরতে পারে না, শুনছেন? চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই। বোঝা দায় এমন খবরে এই পাষণ্ড লোকটার মাঝে মনের ভিতরে কি হচ্ছে। এলিজাবেথ আবারও বলে উঠল, কণ্ঠে রুদ্ধপ্রায় আর্তনাদ। সে মরতে পারে না, পারে না। লুকাস এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দ, কোনো নড়াচড় নেই। এলিজাবেথের কান্না ভেজা কণ্ঠ তাকে স্পর্শ করতে পারছে না। সে সচর চোখে তাকিয়ে আছে রিচার্ডের চোখে, হয়তো খুঁজে ফিরছে অভ্যন্তরের সাড়া, কিংবা বোঝার চেষ্টা করছে নিস্তব্ধতার অন্তরালে সঞ্চিত চাপ। এলিজাবেথ আবারও কাঁপিয়ে তোলে রিচার্ডের কাঁধ। এইবার আপনি শুনছেন? আপনার ভাইয়ের ফাঁসি হতে যাচ্ছে। এলিজাবেথের দৃষ্টিতে ক্লান্তি আর বেদনায় ভরপুর। জোরে ছাকাতে ছাকাতে থাকে রিচার্ডের কাঁধ। রিচার্ড নিরুদ্বেগহীন ভাব নিয়ে কাছকাছ কঞ্চে বলে, হু কেয়ার্স? ধাক্কা খেলো এলিজাবেথ, হঠাৎ করে হুড়মুড়ি কেঁদে উঠল। না না না, উনি মরতে পারে না এত সহজে। কেন মরতে পারে না? মৃত্যুর ফয়সালা হয়ে গেলে আমরা আটকানোর কে? মৃত্যুর ফয়সালা আসমানে হয়ে থাকে, জমিনে না। কোনো এক অযাচিত কারণে শক্ত করে এক ঢোক গিলল রিচার্ড। কণ্ঠটা এবার বেশ মলিন শোনাল, অথচ অধর কোণে উপহাসের হাসে। এবার ফয়সালা হয়তো আসমান থেকে এসেছে। সবার আগে মৃত্যুর ঘন্টা আপনার উপর বাজার কথা। রিচার্ড চাতক পাখির মতন চকিতে চাইল এলিজাবেথের দিকে, কাতর দৃষ্টি ফেলল সান্নিধ্যের ভেজা চোখ দুটিতে। এলিজাবেথ হাতের পিঠ দিয়ে ভেজা চোখ মুছে নেয়। রিচার্ড কারণ আপনিও খুনি, হাজারো মানুষের রক্ত ঝরেছে আপনার হাত দিয়ে। পাপের শাস্তি যদি মৃত্যু হয়, তাহলে আপনিও মৃত্যুদণ্ডের আসামি। না হলে যে বড্ড অন্যায় হয়ে যায়। আপনারা অপরাধী, দুজনেই অপরাধী। তাহলে সে একা কেন শাস্তি পাবে? সে মরলে সবার আগে আপনাকে মরতে হবে। কণ্ঠনালী হতে ছিটকে বেরিয়ে এলো আহত স্বর। রেড? এলিজাবেথ অবুঝের মতো বারবার বলতে থাকে, ওনাকে বাঁচান, প্লিজ বাঁচান। আমি জানি আপনি পারবেন, শুধু আপনিই পারবেন। আমার যে অনেক কিছু জানার আছে তার কাছ থেকে, অনেক প্রশ্ন জমে রয়েছে আমার কাছে, যেগুলোর উত্তর শুধুমাত্র তার কাছেই আছে। না এক দহনে পুড়ছে শক্ত হৃদয়। ফোঁস করে নিঃশ্বাস ফেললো রিচার্ড। কি প্রশ্ন? এলিজাবেথ হঠাৎ করে এই জাপটে ধরলো রিচার্ডকে, আহমা করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, রিচার্ড আমি জানি না, কিছু জানি না। না আমি, হ্যাঁ, আমার খুব করে অনুভব হয় আমার অতীতের সাথে উনি জড়িত। আমি সেই রহস্যময় অতীতের ধোঁয়াশা থেকে বের হতে চাই। আমি মুক্তি চাই, আমি মুক্তি। ছাড়িয়ে নেয় নিজেকে। কঞ্চে বলিয়ান তেজ বজায় রেখে গুরু গম্ভীর কঞ্চে বলে, মিথ্যা আকাঙ্ক্ষা জ্ঞানের চোখকে অন্ধ করে দেয়। বলে উপরে চলে যেতে উদ্যত হয়। নো ম্যাম। লুকাস দূর হতে আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে ছুটে আসে এদিকে। ঘূর্ণন গতিতে পিছন ফিরে রিচার্ড। এলিজাবেথ দাঁড়িয়ে গলায় নাইফ ধরে, জুবুতুবু করে কাঁপছে তনু, চোখে ভাঙাচোরা ভয় আর অব্যক্ত যন্ত্রণার ছাপ। অন্তর জগতে তাণ্ডব নেমেছে, উপচে পড়ছে এলোমেলো অনুভূতির ঢেউ। রিচার্ডের চিবুক মুহূর্তে শক্ত হয়ে ওঠে, মুষ্টিবদ্ধ হাত দুটোতে গৌরবর্ণের শিরা উপশিরা ফেটে বেরিয়ে আসে পৈশাচিক রক্তিমায় বিড়বিড়িয়ে উঠছে সাইকো মস্তিষ্ক, ঠোঁট ফাটিয়ে ঝরে পড়ে মিশ্র বাক্য। পরপুরুষের জন্য এত উৎকণ্ঠা, দুনিয়ার কলঙ্ক মেখে নেবে এবার। বিপন্ন দোটানায় দাঁড়িয়ে হৃদয়টা এক টুকরো ছায়ুরের স্পন্দন থেমে যাওয়ার মতন নিস্তব্ধতা। হঠাৎ এলিজাবেথের কান্নার স্রোত থেমে যায়, কণ্ঠে জ্বলে ওঠে আগুন। অবশেষে মেয়েটা প্রতিবাদ করে, জাহান নামে যাক দুনিয়া, দুনিয়ার মানুষ। এই দুনিয়া দেখেনি লোকটার চোখের পানি, দুনিয়ার সাথ দেয়নি লোকটার করুণ সময়ে। কোথায় ছিল তারা যখন লোকটার দিয়ে মরেছিল? যখন তার মায়ের প্রয়োজন ছিল, তখন কোথায় ছিল আপনার দুনিয়া? দুনিয়া ভুলে গেলেও আমি পারবো না লোকটার অবদান। দুনিয়ার সাথে যাই করুক সে, আমার কাছে সে ছিল স্বচ্ছ পানির মতো স্বচ্ছ, ফুলের মতো কোমল ছিল তার আচরণ। এই জন্মে আমি মেটাতে পারবো না তার ঋণ। সে পাপী হলেও আমি তার কাছে কৃতজ্ঞ, অপার কৃতজ্ঞ। আমি ভুলতে পারবো না সেই সময়গুলো যখন আমার চোখের জল তার চোখে জল আনিয়েছে, আমার যন্ত্রণা নিঃশব্দে কাঁদিয়েছে লোকটাকে।
আপনি যখন কষ্ট দিয়ে চলে যেতেন তখন সেই লোকটাই টিস্যু এগিয়ে দিত। সে আমার প্রিয় বন্ধু ছিল। বন্ধুত্বের মর্যাদা সে রাখতে না পারলেও সে শ্রেষ্ঠ পাপী। সেই পাপী সে যে শত্রুর ভালোবাসার যত্ন নিয়েছে। দুনিয়া কলঙ্ক দিক আমাকে, কালি ছুড়ুক আমার মুখে, তবু আমি বলবো আপনি যদি একটা সুযোগ পেতে পারেন অবশ্যই সেও পেতে পারে। সে তো শুধুই ভালোবাসতে চেয়েছিল। যে সহ্য করতে জানে দুনিয়া শুধু তাকেই কেন নিঃস্ব করে দেয় বারবার। দুনিয়ার মানুষেরা যা খুশি বলুক না, এবার না হয় আমি আমার মনের কথা শুনি একটু। যে অনুতপ্ত হয় তাকে সুযোগ দিতে হয়। দয়া করে এত নিষ্ঠুর হবেন না দুনিয়ার মতো। লোকটার পুরো জীবন গিয়েছে ধোকার উপর দিয়ে। ভাগ্য বরাবরই তাকে ঠকিয়ে গিয়েছে। রিচার্ড নির্বাক বটগাছের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে নিথর। লুকাসের মুখে কোনো শব্দ নেই। সবিতা বেগম কিচেন থেকে উকি দিয়ে দেখছেন, চোখে বিস্ময়ের ছায়া। এলিজাবেথ ছুঁড়ে ফেলে দেয় ছুরিটা। জখম হৃদয়ের ভারে হেঁটে আসে রিচার্ডের কাছে, চোখে দাহ, কঞ্চে জ্বলন্ত আরতি। হঠাৎ বসে পড়ে এলিজাবেথ, জাপটে ধরে রিচার্ডের পা। রিচার্ড, আপনার তো তাও আমি আছি, আর তার কে আছে বলুন? আরে আপনি তো নিজের মা বাবাকে কয়েক বছরের জন্য হলেও কাছে পেয়েছিলেন, তাদের স্নেহ ভালোবাসা পেয়েছিলেন। সে তো কিছুই পায়নি, অথচ সব ছিল তার, তাও কিছুই পায়নি। তার থেকে বড় দুর্ভাগা আর কে আছে বলুন? নিজের মায়ের রক্ত ঝরেছে তার হাত দিয়ে। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? তার সব থেকে বড় শাস্তি সে বেঁচে আছে, ধুকে ধুকে মরবে সারা জীবন। আপনি তো সেটাই চেয়েছিলেন, তাই না? তবে তাই হোক, তবুও সে বেঁচে থাকুক। ভাগ্য একবার একটু সহায় হোক তার উপর। রিচার্ড পরপর কয়েকবার ভারী নিঃশ্বাস ফেলে বসলো, হাঁটু মোড়ে ঝুঁকে অঝরে কাঁদতে থাকা মেয়েটার রক্তাভ অবধ দু হাতের আঁচলা চেপে ধরে উপরে তুললো। এলিজাবেথের নিঃশ্বাস অতি দ্রুত ছুটছে, কথাগুলো বারবার থেমে আসছে কণ্ঠনালীতে। এলিজাবেথ নিজেও আলগোছে আগলে ধরল রিচার্ডের ধারালো চোয়াল। নিদারুণ কোমলতা মাখানো গলায় পড়ল। মানব জীবনে এমন দ্বন্দ্ব বিবাদ অনেক হয়ে থাকে, তাই বলে কি কেউ কাউকে দূরে ঠেলে দিচ্ছে? দিন শেষে আবারও সবাই এক হয়। দ্বন্দ্বের পরেও মানুষ একসাথে আছে, মানে এটা নয় সে ভুলে গিয়েছে, এজন্য থাকে, কারণ তারা মাফ করে দেয়। আপনিও ভুলে যান না সব কিছু, যান প্লিজ যান। অনবরত বাজতে আছে ফোনটি কর্কশ শব্দ তুলে। বিরক্তিতে লাড়ার কপাল কুচকায়, বালিশের নিচ থেকে মাথা বের করে হাতড়ে ফোন খুঁজে কানে তুলতেই ওপাশ থেকে শোনা গেল একজন পুরুষ মানুষের কণ্ঠস্বর লাড়ার দিকে ধীরে ধীরে বলল, দাঁড়া আমার হৃদয় হরণী, প্রণয়নী, ভালোবাসি তোমায়। সকাল সকালই ফুরফুরে মেজাজে তিরিক্ষি মেজাজে পরিণত হয় লাড়ার মেজাজ। প্রেমের ফাজলামিতে সায় না দিয়ে কল কেটে ফোনটাকে ছুঁড়ে মারে লাড়া। আবার উপর হয়ে চোখ বুঝলো, হঠাৎই মস্তিষ্কে ধাক্কা খেল। কলে ছিল প্রেম। প্রেম আজ আবারও ভালোবাসার নিবেদন জানালো। কিন্তু প্রেম তো সেদিনের পর আর কোনোদিনও মুখ থেকে একথা বের করেনি। লাড়া কানে বাজতে থাকে প্রেমের বলা সেই কথাগুলো। লাড়া তড়িৎ, আবার আরেকদিন বলবো, মৃত্যুর আগের দিন বলে যাব শেষবারের মতো, লারা আমার হৃদয় হরণী, প্রণয়নী, ভালোবাসি তোমায়। প্রবাহের মতন উঠে বসলো, দরদরিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে দেখলো। ফোনের স্ক্রিন অন হতে সোশ্যাল প্ল্যাটফর্ম হতে একটা নোটিফিকেশন আসে। চাপলাতেই একটা সংবাদ মাধ্যমে ভিডিও চালু হয়ে যায়। সেখানে দেখা যায় সকালেই প্রকাশিত হওয়া একটা তাজা নিউজ। ব্রেকিং নিউজ, রক্ষকে যদি ভক্ষক হয় তবে দেশের মানুষ নিরাপদ কথায়। সাম্প্রতিক সময়ে আতঙ্কের জন্ম দেওয়া একের পর এক সিরিয়াল কিলিংয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়ে। অবশেষে বহু চেষ্টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ভয়ঙ্কর সাইকোপ্যাথ খুনিকে শনাক্ত করেছেন, তবে তার পরিচয় জেনে বিশ্বাস করা কঠিন। তিনি আর কেউ নন, সিআইডি অফিসার প্রেম আহসান। বিগত কয়েক মাস ধরে একের পর এক যুবতী নিখোঁজ হচ্ছিল রাজধানী সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে। কিছুদিন পরই পাওয়া যাচ্ছিল তাদের বিকৃত দেহের ঠোঁট কাটা, মুখের হিংস্র নির্যাতনের চিহ্ন। প্রত্যেকটি খুনই ছিল একই প্যাটার্ন, একই ধর্ষণের কোনো আলামত না থাকলেও খুনের ধরনে ফুটে উঠেছিল এক বিকৃতি মানসিকতার ভয়ঙ্কর প্রবণতা।
অবশেষে ফাঁস হয় সেই অন্ধকার সত্য। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে খুনের কিছু গোপন ভিডিও, যেখানে খোদ সিআইডি অফিসার প্রেম আহসানকেই দেখা যায়। একজন আইনরক্ষক যদি কিনা নিজেই হয়ে ওঠেন আইনের ভয়ঙ্করতম ভাঙ্গন। এই ঘটনার পর পুরো আইন বিভাগে নেমে আসে এক অভাবনীয় গ্লানি ও শোকের ছায়া। অফিসার প্রেম আহসান বর্তমানে পলাতক, তাকে খুঁজছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানার জন্য সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই হাজির হব আরও তথ্য নিয়ে। নিউজটা দেখা মাত্র লারার বুকের ভেতরটা দরদর করে উঠল। ঠিক তখনই প্রেমের নাম্বার থেকে একটা মেসেজ আসে। উত্তেজনায় হাত কাঁপতে থাকে লারার। তড়িঘড়ি করে মেসেজটা খুলে দেখে একটা লোকেশন। এক মুহূর্ত দেরি না করে ড্রয়ার থেকে নিজের পার্সোনাল গান আর বাইকের চাবি তুলে নিয়ে ইতস্তত হয়ে বেরিয়ে গেল লারা। বুকের ভেতর অস্থিরতার ঢেউ যেন ঘূর্ণি তুলছে। এক হাতে গিয়ার ধরে অন্য হাতে অনবরত ফোন করে যাচ্ছে প্রেমকে, কিন্তু বারবার বেশি আসে সেই একটাই বেশি আসা কঞ্চ। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়। রাগে চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করলো লারার। প্রেমের পাঠানো ঠিকানা মতো একটি পূর্ণ ব্রিজের কাছে গিয়ে বাইক থামায় লারা। থামাতেই চারিপাশে চোখ ঘোরায়, যেন ক্ষুধার্ত কোনো পাখি তার হারিয়ে যাওয়া সাথীকে খুঁজে ফিরছে। হেই লারা জান। চমকে উঠছে সামনের দিকে ঘুরে লারা। প্রেম বসে আছে ব্রিজের রেলিংয়ে, পা দুটো ঝুলে আছে নিচের দিকে। প্রেম হাসি খুশি, মুখটা আজ মলিন, ঠোঁটজোড়া ফ্যাকাশে, চোখ লাল, অসম্ভব লাল। শক্ত গোছের ছেলেটা কি কান্না করছে? লারা দৌড়ে যেতে চায় প্রেমের দিকে। হঠাৎ প্রেম পকেট থেকে একটা গান বের করে, সেটি নিজের কপালে ঠেকিয়ে ধরে। থমকে যায় লারার পা। নো প্রেম, নো! চিৎকার করে উঠে লারা। গলা ছিঁড়ে ফেলার উপক্রম সেই আর্তনাদে। সময় থেমে যায়, বাতাস স্তব্ধতা হয়ে পড়ে। প্রেমের চোখে এক ফোঁটা জল ঝরে পড়ে, নাকি বৃষ্টির ফোঁটা, কে জানে? কেউ জানে না। প্রেম ইশারায় লারাকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলল। রেলিংয়ের উপর থেকে অবহেলিত ফোনটা হাতে নিয়ে কল করলো লারার নাম্বারে। শ্বাস প্রশ্বাসগুলো যেন দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়ে ছুটছে আজ। লারা সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করলো। লারা আমার হৃদয় হরণী, প্রণয়নী, ভালোবাসি তোমায়। লারা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, ঢুকরে উঠলো, থরথরিয়ে কেঁপে উঠলো কঞ্চ। গলা ফাটিয়ে বলে উঠল, প্রেম প্লিজ না, তুই এটা করতে পারিস না অফিসার, আই ব্যাগ ইউ। প্রেম বরাবরের মতো গা ছাড়া ভাব নিয়ে ঠোঁট টিলিয়ে হাসি খেলালো। দুকে মুখোমুখি হয়ে ছাচ্চা করে বলল, কেন প্রেমে পড়ে গেলে নাকি প্রেমের? আজ লারা কাঁদছে। নিজের শক্তপোক্ত তকমাটা যেন হাওয়ায় ভাসিয়ে দিয়েছে। আকুতি মাখা চল চলে চোখে ছেয়ে বলল, প্রেম, আমি কোনোদিন ভালোবাসা পাইনি। চোখের সামনে দেখেছি যার দিকে মন ছিল সে অন্য কারো হয়ে যাচ্ছে। আমার মা নেই প্রেম, খুব ছোটবেলায় হারিয়েছি তাকে। এমনকি মুখটাও মনে নেই ভদ্র মহিলার। ড্যাড থেকেও ছিল না, সবসময় দূরের মানুষ ছিল লোকটা। এই পাওয়া না পাওয়া জীবনে একটা বন্ধুই ছিল, আর আজ তাকেও হারাতে বসেছি। কেন প্রেম, আমার পূর্ণতার খাতা সবসময় কেন শূন্য হয়ে যায়? কথাগুলো থেমে এলো কান্নায় ফ্যাসফ্যাসে গলায়। লারা আবারও বলল, তুই যখন সে বিরক্তকর জোকসগুলো বলতি আমার রাগ হতো ঠিকই, তবে বিশ্বাস কর অফিসার, সেই সময় আমি অনুভব করতে পারতাম আমারও কেউ আছে। আমার জন্য হলেও প্লিজ থেকে যাও অফিসার। প্রেম একজন আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ। এই শেষ মুহূর্তে এসে নিজেকে ভেঙে পড়তে দিল না সে। ছুট কামড়ে কান্না চেপে রাখলো নীরের ঠান্ডা গলায় বলল, আমি পারলাম না লারা তোমাকে ভালো রাখার দায়িত্বটা যথাযথ পালন করতে। দুজোড়া চোখ দূর হতে কাতর অপলক তাকিয়ে আছে একে অপরের দিকে। মুহূর্তটা থেমে আছে যেন এক নষ্ট ঘড়ির কাঁটায়। লারা বহু কষ্টে কাপা ঠোঁটের কম্পন থামিয়ে নিঃশব্দ যন্ত্রণায় বলল, থেকে যাও অফিসার। ব্যথাতুর কঞ্চে গুরুতর কথাটাকেও সে এসে উড়িয়ে দিল। প্রেম দূর থেকে ভ্রু নাচাতে নাচাতে বলল, থেকে গেলেই বুঝি আমার হবে? নামহীন সম্পর্কে না হয় রয়ে গেলাম আমরা সারা জীবন। যেমনটা ছায়া আর আলোর সম্পর্ক, কোনো বন্ধনে বাধা নয়, তবুও একটার অস্তিত্ব ছাড়া অন্যটা অসম্পূর্ণ। শিশির অনুভূতিতে ভিজে গেল প্রেমের চোখ। ঘাড় ঘুরিয়ে আলগোছে লুকানোর চেষ্টা করলো দুঃখের প্রহার, দুঃখের পাহাড়। পরপর কয়েক
দফা। ফুসফুস নিঃশ্বাস ফেলে আবারও চাইলো লারার দিকে। লারার চোখে আজ অদ্ভুত এক মায়া তার জন্য। ফোনটা বুকে চেপে ধরল প্রেম। যত সম্ভব চেষ্টা করেও আজ নিজেকে ধরে রাখতে ব্যর্থ হচ্ছে অফিসার প্রেম আহসান। দীর্ঘশ্বাস টেনে প্রেম ফোন কানে তুলল। আমি বাঁচতে চাই লারা। আমি হাত বাড়িয়ে দিচ্ছি। ফিরে আসো প্রেম, নতুন করে বাঁচো। লারা সত্যি সত্যি এক হাত বাড়িয়ে দেয়। প্রেম ঠোঁট কামড়ে ধরল। কান্না আটকানো বুঝি এতটাই দায়। আমি আর আমার কর্মে ফিরে যেতে পারবো না। এত শখের পেশা ছেড়ে কিভাবে থাকবো আমি? ছোট থেকে আমার স্বপ্ন ছিল এটা, আমি সেগুলো ইচ্ছাকৃতভাবে করিনি। কি যেন হয়ে যেত আমার, অস্থির এক অনুভূতি কাজ করতো, নিজের মধ্যে থাকতাম না আমি। সকলের চোখের ঘৃণাগুলো গ্রহণের মতো দহন নিতে পারবো না আমি লারা। নির্বাক, তার কাছে জবাব নেই। প্রেম কিছু বলতে চাইছিল। লারা আমি তখনই কাছের কোনো এক রাস্তায় ভেসে আসে পুলিশের গাড়ির সাইরেন শব্দ। শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল লারার। চকিত চাইল প্রেমের দিকে, যে আগে থেকেই তার দিকে তাকিয়েছিল। দুটি কাতর চোখ অমীমাংসিত দৃষ্টিতে আবদ্ধ হতে প্রেমের চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বিকট এক শব্দে গুলির ঝাঁজ মস্তিষ্ক ভেদ করে বের হলো। প্রেমের দেহটা আশ্রয় পড়ল পানিতে। শেষ অবধি আহত দৃষ্টিতে চেয়েছিল লারার দিকেই। চিৎকার করে ছুটে গেল লারা তাকে ধরতে, তবে ধরতে পারল না। উড়াল দিতে যাওয়া পাখির পাখ না, পাখি উড়াল দিয়েছে তার গন্তব্যে। রেলিংয়ের উপর ঝুঁকে ফুটন্ত পানির মতো বুদবুদ করতে থাকা পানির দিকে তাকিয়ে গলা ছেড়ে কাঁদতে থাকে লারা। চারপাশে নেমে আসে ভয়াল নিস্তব্ধতা, মৃত্যুর ঘ্রাণে মাতর চারিপাশ। স্থলে জলে প্রতিধ্বনি হচ্ছে লারার গগন বিতারী চিৎকার। কাঁদতে কাঁদতে বসে পড়ল লারা। কেমন যেন নিঃস্ব নিঃস্ব লাগছে আজ নিজেকে, যেমনটা লাগছিল রিচার্ডের বাহুডোরে এলিজাবেথকে দেখে। একজন সাইকোপ্যাথের জন্মকথা শুনতে মন্দ শোনালেও কিছু কিছু মা বাবার জন্য নষ্ট হয় সন্তানদের জীবন। প্রেমের জন্ম হয়েছিল ভালোবাসার সংসারে, অন্তত বাইরের চোখে তাই তো মনে হতো। মা বাবা প্রেম করে বিয়ে করেছিলেন, সমাজ সংসারকে তাচ্ছিল্য করে, কিন্তু ভালোবাসার গল্পটা আটকে গিয়েছিল শুধু শুরুতেই। এরপর ছিল শুধু অশান্তি, ঝড় ভাঙন। প্রেম যখন পৃথিবীর ভাষা বুঝতে শিখছে তখন তার কানে ঢুকছিল চিৎকার, থাপড়ের শব্দ, মায়ের কান্না, মা বাবার প্রতিটি ঝগড়ার মাঝে ছোট ছোট প্রেম। প্রেম যখন পৃথিবীর ভাষা বুঝতে শিখছে তখন তার কানে ঢুকছিল চিৎকার, থাপ্পড়ের শব্দ, মায়ের কান্না, মা বাবার প্রতিটি ঝগড়ার মাঝে ছোট্ট প্রেম। খুঁজে ফিরতে একটু শান্তি, একটু ছায়া, কিন্তু সেই আশ্রয় ছিল না তার জন্য। বাবা ছিল জুয়ায় আসক্ত, রাতভর খেলায় হেরে ঘরে ফিরত ক্ষিপ্ত হয়ে, ঝাল ছাড়তো মায়ের উপর কাঁপা কাঁপা হাতে। মা প্রেমকে বুকে জড়িয়ে রাখতো, তার বুকের ভেতরেও জমে থাকতো ভয়। 7 বছর বয়সে একদিন প্রেমকে জিজ্ঞেস করা হয় সে কার সঙ্গে থাকবে, মা না বাবা। প্রশ্নটা তার ছোট্ট মনটা ছিন্ন ভিন্ন করে দেয়। সে চুপ করে থাকে, অথচ এই প্রশ্ন বারবার ফিরে আসে, বারবার তাকে 2 টুকরো করে ফেলে। মা ছিল ভালো কিন্তু অসহায়, চোখে কালি, ছোটে ফাটল, শরীরে আঘাতের চিহ্ন, সবকিছু নিয়েও সে সন্তানকে আঁকড়ে ধরে বেঁচেছিল। সে বলতো প্রেমের জন্যই সব সহ্য করে যাচ্ছে, কিন্তু প্রেম একদিন দেখে ফেলে তার মা, যার হাসি দেখে কেউ একদিন প্রেমে পড়েছিল, সে হাসি নিচে ছিল রক্ত, ক্লান্তি আর অভিশাপ। প্রেম মাকে জিজ্ঞেস করেছিল, তুমি এমন একজনকে বিয়ে করলে কেন? মা বলেছিল, কারণ সে আমার হাসি পছন্দ করত, আমার হাসির পাগল হয়েই আমাকে বিয়ে করেছিল। এই উত্তরে প্রেমের হৃদয়ে জন্ম নেয় তীব্র ঘৃণা। একটা হাসির জন্য কেউ একজন জীবন বাঁধে, তারপর সে হারিয়ে গেল, অন্য হাসির পেছনে ছুটে যায়। তাহলে সেই ভালোবাসার মানে কোথায়? তারপর সব আরও খারাপ হতে থাকে। প্রেমের বাবা জড়িয়ে পড়ে অন্য এক মেয়ের সঙ্গে, সংসারে আসে নতুন মানুষ, পুরনো সম্পর্ককে পিষে ফেলে আরও নিচে। মা একদিন আর সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। প্রেম তখন 12, তার ভরসার জায়গা হয়ে দাঁড়ায় ফুপো। বিধবা নিঃসন্তান একটু স্নেহ নিয়ে তাকে আগলে রাখে, কিন্তু কপাল এইখানেও পুড়ে যায়। কয়েক মাসের মধ্যে মারা যান ফুপো। এরপর প্রেম যেন ভেসেই যায়।
হয়ে পড়ে সম্বলহীন দিকহীন। বাবা নতুন সংসার নিয়ে ব্যস্ত, প্রেমকে পাঠিয়ে দেওয়া হয় অনাথ আশ্রমে। সেখানে জন্ম নেয় প্রেমের দ্বিতীয় রূপ। সে ধীরে ধীরে নিঃস্ব হয়ে যায়, চোখের ভাষা বন্ধ হয়ে যায়। যে ভালোবাসা চেয়েছিল সে, তবে তাকে বারবার ফেলে দিয়েছিল অন্ধকারে। সে অনুভব করতে শুরু করে মেয়েদের হাসি মানে প্রতারণা। একদিন তার মায়ের হাসি হারিয়ে যায়, আরেক দিন বাবার নতুন প্রেমিকার হাসি তার জীবনের শেষটুকু কেড়ে নেয়। টিনেজ প্রেম আর 5 জনের মতন ছিল না। সে কারোর চোখে চোখ রাখত না, মুচকি হাসিতেও মুখ ফিরিয়ে নিত। অথচ যখন কোনো মেয়ের মুখে ঠিক সে পুরনো হাসির ছায়া খুঁজে পেত, তার ভেতর যেন জেগে উঠত তীব্র কষ্ট, রাগ আর প্রতিশোধের আগুন। সে ভাবত এই হাসি আমার সব কিছু নষ্ট করেছে। প্রথম হত্যাটা ছিল অস্পষ্ট। একটা মেয়ে যে বন্ধুর মতো ছিল হেসে বলেছিল, তুমি তো অনেক চুপচাপ, কিন্তু তোমাকে হাসতে দেখতে ভালো লাগবে। সে হাসিতে প্রেম দেখেছিল তার মায়ের প্রতিচ্ছবি। ওই রাতে মেয়েটি নিতর শরীর পড়েছিল রাস্তার ধারে। কেউ জানে না কে করলো, প্রেম শুধু জানতো সে খুব হালকা অনুভব করছিল, অনেকটা নিঃশ্বাস নেওয়ার মতোই। তারপর একে একে আরো মেয়েরা যাদের হাসিতে ছিল আকর্ষণ। প্রেম সেখানে খুঁজত ছলনা, আর ছলনার শেষ করতে ছুটত সে। নৃশংসতা তার কাছে ছিল ন্যায় বিচার। প্রতিটি হত্যার পর তার মনে হতো সে যেন নিজের অতীতকে একটু একটু করে মুছে দিচ্ছে। এভাবে প্রেম হয়ে ওঠে এক ঠান্ডা মাথা সাইকোপ্যাথ, যার চোখে ভালোবাসা নেই, করুণা নেই, শুধু আছে একটা হাসির বিরুদ্ধে চাপা ঘৃণা, যা জন্ম নিয়েছিল সেই দিন যখন ভাবুলি ছিল। তোমার বাবা আমার হাসি পছন্দ করত। তবে প্রেম যেমনই হোক কর্মজীবনে ছিল সৎ, নিষ্ঠাবান এক অফিসার। ছোটবেলা থেকেই তার চোখে ছিল পুলিশের পোশাকে, তার চোখ ছিল পুলিশের পোশাকে। নিজের কঠোর পরিশ্রম আর নিষ্ঠার মাধ্যমে হয়ে ওঠে এক গর্বিত পুলিশ অফিসার। একের পর এক প্রমোশন, সম্মান, তবুও তার জীবন ছিল নিঃসঙ্গ, একঘেয়ে। সেই জীবনে একমাত্র রং ছিল তার পেশা। তবে তার চরিত্রে যে ভয়ঙ্কর ছায়া ছিল, সেই অন্ধকার দিক যেটা কখনো তার পেশাকে কুলুষিত করেনি। প্রেম এতটাই নিখুঁত ছিল যে কেউ কখনো জানতেই পারেনি তার ভেতর আরেকটা সত্তা লুকিয়ে আছে। প্রথমবার এক অচেনা মেয়ের হাসিতে কোনো বিষাদ খুঁজে পায়নি সে। প্রেম নিজে অবাক হয়েছিল সেদিন। সে জানতো না প্রেমে পড়বে এক মেয়ের, যেখানে তার নামে আতঙ্কে কেঁপে ওঠে শহর। তবে বাকি চরিত্রদের মতো এই গল্পে প্রেমের ভালোবাসারও জায়গা ছিল না কেবল প্রতিক্রিয়া, অনুশোচনার আর ছিটভিন্ন এক সমাপ্তি। কারণ প্রেম জানতো নিজের ভেতরের হিংস্র রূপ, জানতো নিজেকে যতই দূরে রাখার চেষ্টা করুক সে টান ঠিকই তাকে ফিরিয়ে আনবে। তবে সেই ভালোবাসা পূর্ণতা না পেলেও প্রেম হয়তো আজ বেঁচে থাকতো, যদি না সে জড়িয়ে পড়তো রিচার্ড কার্নাক নামক ভয়ঙ্কর খেলোয়াড়ের খেলায়। রিচার্ড জানতো প্রেমের সব, জানতো প্রেম সাইকোপ্যাথন, যা তখন দুনিয়ার কেউ জানতো না। রিচার্ড কাউকে সঙ্গে সঙ্গে শেষ করে না, আগে দেয় সতর্ক বার্তা, দেয় সময়, বুঝে নেয় প্রতিক্রিয়া, তারপরে খেলা শুরু। প্রেম শুরু থেকেই ছিল রিচার্ডের পেছনে লেগেছিল। একবার বাগান বাড়িতে এক মেয়ের হাসির কথা বলে প্রেমকে শব্দহীন হুমকিও দিয়েছিল রিচার্ড। প্রেম তখনও গুরুত্ব দেয়নি। প্রেমের দ্বিতীয় সত্তার কথা জানতো শুধু রিচার্ড, লারা আর এরিক। লারাও রিচার্ডের মতোই একজন, সুযোগ পেলেই মেয়েদের নিয়ে কটাক্ষ করত প্রেমকে, তাতে প্রেমের জবাব বন্ধই হয়ে যেত। আর এরিক, সে শুধু তাকবীর নয়, প্রেমের অতীতও তুলে এনেছিল টেবিলে। প্রেমের মুখের উপর কোনো ব্যবস্থা না নিয়েও দিয়েছিল সতর্ক বার্তা। তবু প্রেম ছিল উদ্দাম বেপরা। সে বেপরা ভাব শেষ করে দেয় মাঠের কোচ রিচার্ড কার্নাক। এরিক সুযোগ দিলেও রিচার্ড ভুলে যায়নি কোনো হিসেব। সময়ের মতো ছক কষে প্রেমকে সরিয়ে দেয় সে। সোশ্যাল মিডিয়ায় সেই যেসব ভিডিও ভাইরাল হয়েছে যেখানে প্রেমকে মেয়েদের উপর অমানবিক নির্যাতন চালাতে দেখা গেছে, সেইগুলোর পোস্টার আর কেউ নয়, স্বয়ং রিচার্ড নিজে। সবশেষে প্রেমের গল্পটা ছিল না কোনো ভালোবাসার, ছিল এক বুনো আগুনের, যেটা ভুল হাতে পড়ে শেষমেশ নিজেকে পুড়িয়ে ফেলল। বুকে হাত চেপে উঠে দাঁড়ালো লারা। চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছে, বুকের ভেতর অজানা কাঁপুনি। হঠাৎই নজরে পড়লো রেলিংয়ের উপরে রাখা একটা ভাঁজ করা সাদা কাগজ। কিছু একটা টের পেল সে। ধীরে কাঁপতে কাঁপতে কাগজটা হাতে তুলে নিল। ভাঁজ খুলে যেই
পড়া শুরু করলো, চোখে ছলছল করলো জল। প্রিয় লারা, তোমার অপ্রিয় প্রেম আহসান, অফিসার প্রেম আহসান। আই এম এক্সট্রিমলি সরি লারা, আমি পারলাম না তোমাকে আগলে রাখতে, স্বার্থপরের মতো চলে গেলাম। তবে আমার ভালোবাসা পুরোটাই রেখে গেলাম তোমার জন্য। যত্নে রেখো প্লিজ, আমি পারিনি তোমাকে যত্নে রাখতে। লারা, আমার বাপ মা নেই, আমার পেশাই ছিল আমার সব। সন্তানের মতো ছিল আমার পেশা আমার কাছে। বিশ্বাস করো, আমার দ্বিতীয় সত্তা যেমনই হোক, আমি আমার পেশার প্রতি সৎ ছিলাম। কাল যারা আমাকে দেখে শ্রদ্ধায় দাঁড়াতো, সালাম দিত, তারা কাল ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে, লোকে গালি দেবে, কাদা ছড়াবে। সেই অপমান, সেই অবজ্ঞা আমি সইতে পারবো না লারা। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণার মতোই সম্মান হারানোর ব্যথাও সহ্যের নয়। আমি দুঃখিত লারা, খুব করে দুঃখিত। তোমাকে ভালোবেসে ফেলেছি এই অপরাধের জন্য। ভীত মানুষের প্রেমে পড়তে নেই, প্রেমিক হলে সাহসী হতে হয়, সত্যের পাশে দাঁড়াতে হয়। আমার সেই সাহস ছিল না। যদি থাকতো তাহলে হয়তো হয়তো আমাদের গল্পটা আরেকটু দীর্ঘ হতো। চলার পথ একদিন তোমায় পাশে পেতাম, কিন্তু আমি পারিনি। আমি তো ভীতু। লোকের চোখের ঘৃণার থেকে মৃত্যু অনেক শ্রেয়। তবে আজ আমি নিজেকে শেষ করছি না, শেষ করছি আমার ভিতরে থাকা সেই পৈশাচিক সত্তাকে। মাঝের কয়েকটা লাইন ঘেটে গেছে, হয়তো চোখের পানি ছিল। মানুষ যখন বেশি ভালোবাসে, মানুষ তুচ্ছ মনে হয়। আমি সেই তুচ্ছত্ব নিয়েও তোমাকে খুব চেয়েছি লারা, খুব করে চেয়েছি, আমার স্রষ্টার কসম। দেখো সময় কত কম আমার হাতে। চিঠিতে সবাই সব বলে আমি কিছুই ঠিক করে বলতে পারছি না। সব কিছু কেমন এলোমেলো লাগছে, ভয় হচ্ছে। না জানি কোন দিক দিয়ে পুলিশের একটা জিপ এসে হাজির হয়। চোখের সামনে তুলে ধরে মোটাসোটা একটা হ্যান্ডকাফ। আমার ভিতর শব্দ আছে, কিন্তু সময় নেই। পৃষ্ঠার শেষের অংশের মতোই অসম্পূর্ণ রয়ে গেল আমার জীবনও। আর হ্যাঁ, একটা কথা লারা, কাঁদবে না একদম, দয়া করে। আমি এবার পারিনি তো কি হয়েছে, পরের বার ঠিক পারবো। তখন ইন্ডিয়া হারবালের শরণাপন্ন হয়েই আসবো তোমার কাছে। ইতি, অপ্রিয় প্রেম, লুজার অফিসার। সত্যি শেষে লারা আর কাঁদলো না, চোখে চোখ শুকিয়ে গিয়েছিল অনেক আগেই। চিঠিটা সযত্নে ভাঁজ করে পকেটে রাখলো, তারপর কোমরে গুজে রাখলো। রিভলভারটা বের করে শক্ত করে ধরলো হাতে। বাইকে গিয়ে বসলো চুপচাপ। রওনা দিল এক ভয়ঙ্কর যাত্রার উদ্দেশ্যে, যেখানে ফিরে আসার কথা কেউ ভাববে না।